হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, সেকেন্ড ফেব্রুয়ারি 2023 পেপার টু। অর্থাৎ তোমাদের সেকেন্ড ফেব্রুয়ারি 2023 সালে পেপার টুতে যে প্রশ্নগুলো পরীক্ষা এসেছিল আমরা কিন্তু সেইগুলো নিয়ে আলোচনা করব। এখানে বেসিক্যালি ইংলিশ পেডাগজির ওপরেই থাকছে। এখানে টোটাল অনেকগুলো প্রশ্ন রয়েছে একদম, যেগুলো পরীক্ষা এসেছিল। আর প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো এবং তোমরা আমার সঙ্গে সঙ্গে আনসারগুলো করার চেষ্টা করো। এবং তোমাদের কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবে। ওকে, চলো দেখো ফার্স্ট কোশ্চেন। প্রত্যেকে আনসার করো। ফার্স্ট কোশ্চেন দেখো, প্রত্যেকে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেন বলছে দ্য রোল অফ টিচার ইন কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম। মানে বলছে দ্য রোল অফ টিচার। রোল অফ টিচার মানে কি? রোল অফ টিচার মানে হচ্ছে একজন শিক্ষকের ভূমিকা কি ইন কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম। কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম মানে নির্মিতিবাদ। তাহলে নির্মিতিবাদ ক্লাসরুমে একজন শিক্ষকের ভূমিকা কেমন হবে? অপশন এ বলছে ডেলিভার লেকচার, শিক্ষক মহাশয় লেকচার দিবেন। 2 নম্বর বলা হয়েছে গিভ অনলি রাইট আনসার, তিনি শুধুমাত্র সঠিক আনসারগুলো বলে দেবেন। অপশন নাম্বার 3 টিচ অনলি ফ্রম টেক্সট বুক, তিনি শুধুমাত্র টেক্সট বুক থেকে পড়াবেন। অপশন নাম্বার 4 অ্যারাউজিং কিউরিসিটি অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট, এখানে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের যে কিউরিসিটি রয়েছে, তাদের যে আগ্রহ রয়েছে, ঠিক আছে, সে আগ্রহকে জাগিয়ে তুলবেন। তাহলে কি হবে আনসার? খুব ভালো করে বুঝতে পেরেছো? আনসার করো প্রত্যেকে। গুড। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। অ্যারাউজিং কিউরিসিটি অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট, এক্ষেত্রে শিক্ষার্থীদের যে কিউরিসিটি সেটাকে জাগিয়ে তোলা, তাদের ইন্টারেস্টকে জাগিয়ে তুলতে হবে। এটাই হচ্ছে একজন টিচারের কাজ। কারণ আমরা প্রত্যেকে জানি নির্মিতিবাদ ক্লাসরুমে একজন শিক্ষকের কাজ হচ্ছে ফেসিলেটর। কি হিসেবে কাজ করবে? ফেসিলেটর হিসেবে কাজ করবে। অর্থাৎ শিক্ষার্থীরা নিজের জ্ঞান ও নিজের বিচার বুদ্ধির সাহায্যে অ্যাক্টিভলি, মানে সক্রিয়ভাবে কি করবে? জ্ঞান অর্জন করবে, মানে জ্ঞানকে নির্মাণ করবে। এখানে তারা জ্ঞানকে অ্যাকুয়ার করবে না, ভালো করে মাথায় রাখো, অ্যাকুয়ার করবেন তারা, জ্ঞান কি করবে? কনস্ট্রাক্ট করবে। মনে থাকবে, তারা জ্ঞানকে কনস্ট্রাক্ট করবে মানে নির্মাণ করবে। এগুলো কিন্তু সব পরীক্ষা প্রশ্ন আসে, যে কথাগুলো বলছি ভালো করে শুনবে, প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো। 2 নাম্বার, 2 এর প্রশ্নটা ভালো করে দেখো কি বলা হয়েছে। 2 নম্বর বলছে অ্যাজ এ ইভিএস টিচার হোয়াই উড ইউ ইউজ প্রবলেম সলভিং মেথড ইন ইভিএস টিচিং। মানে তুমি একজন পরিবেশ বিদ্যার শিক্ষক, তো তুমি কেন পরিবেশ ক্লাসে প্রবলেম সলভিং মেথডকে ব্যবহার করবে? অপশন নাম্বার এ বলছে টু প্রোভাইড অপরচুনিটি টু দ্য স্টুডেন্ট টু ইউটিলাইজ দেয়ার টাইম জুডিশিয়াসলি। মানেটা কি? বলছে টু প্রোভাইড অপরচুনিটি। টু প্রোভাইড অপরচুনিটি মানে শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হবে। টু দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়ার জন্য। কিসের সুযোগ? ইউটিলাইজ। ইউটিলাইজ মানে ব্যবহার করা। দেয়ার টাইম জুডিশিয়াসলি মানে প্রবলেম সলভিং মেথড শিক্ষক মহাশয় যে ক্লাসরুমে ব্যবহার করছেন, তার কারণ হচ্ছে এর মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারে, বুঝতে পারে যে কিভাবে সময়কে ইউটিলাইজ করতে হবে, কিভাবে সময়কে ব্যবহার করতে হবে। 2 নম্বর বলছে টু ইনসিওর দ্যাট, এখানে নিশ্চিত হতে হবে যে সিলেবাস ইজ কমপ্লিটেড, মানে সিলেবাস কমপ্লিট করার জন্য। অপশন নাম্বার 3 টু অ্যাসিস্ট স্টুডেন্ট ইন সলভিং এ প্রবলেম থ্রু সাইন্টিফিক মেথড। এক্ষেত্রে কি বলছে? টু অ্যাসিস্ট। অ্যাসিস্ট মানে কি? অ্যাসিস্ট মানে সাহায্য করা। অ্যাসিস্ট মানে সাহায্য করা। তাহলে শিক্ষার্থীদেরকে সাহায্য করার জন্য ইন সলভিং প্রবলেম, যাতে শিক্ষার্থীরা বিভিন্ন প্রবলেমের সমাধান করতে পারে। কিসের মাধ্যমে? সাইন্টিফিক মেথড মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে। অপশন নাম্বার 4 টু ডেভেলপ লিসেনিং অ্যান্ড রিডিং স্কিল অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের লিসেনিং এবং রিডিং স্কিলকে বৃদ্ধি করার জন্য। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে ইভিএস শ্রেণীকক্ষে, যে ইভিএস ক্লাসে শিক্ষক মহাশয় কেন প্রবলেম সলভিং মেথড ব্যবহার করবেন? তার কারণ হচ্ছে শিক্ষার্থীরা যাতে সাইন্টিফিক্যালি মানে বৈজ্ঞানিকভাবে যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যার সমাধান করতে পারে। এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। বুঝে গেল? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো।
নিম্নলিখিত প্রশ্নগুলোর মধ্যে কোনটি ছাত্রদের ক্রিটিক্যাল থিঙ্কিং মানে সৃজনশীল চিন্তাভাবনার দক্ষতা বৃদ্ধি করে? অপশন নাম্বার এ, মৌর্য রাজবংশের পতনের কারণ কি? ঠিক আছে, বলছে নিচের কোনটির মৌর্য রাজবংশের পতনের কারণ কি? খুব ভালো প্রশ্ন। 2 নম্বর বলছে অতীতে ভারতীয় নারীদের মর্যাদা ক্ষুণ্ণকারী সামাজিক মন্দ কি ছিল? 3 নম্বর বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল কি ছিল? 4 নম্বর বলছে মানে কি বলছে সুলেমান বন, মানে এখানে ভুল আছে, ঠিক আছে, এখানে একটু ভুল আছে গো। কারণ হচ্ছে এই জায়গাটা, মানে সুলেমান বন কোথায় অবস্থিত? ধরো এখানে একটা বন আছে, ঠিক আছে, এখানে বাদ দিয়ে দাও। বলছে সুলেমান বন কোথায় অবস্থিত, কি কারণে তারা ইতিহাসে বিখ্যাত, মানে কি কারণে সেই বনটা ইতিহাসে বিখ্যাত? তাহলে দেখো, যদি ধরো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম একটা প্রশ্ন যে সুন্দরবন কোথায় অবস্থিত, তুমি কি বলবে? সুন্দরবন হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে অবস্থিত। একদম, এটা কি প্রশ্ন? এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে ক্লোজ ইন্ডেড প্রশ্ন, ক্লোজ ইন্ডেড প্রশ্ন। তাহলে এটা কিন্তু আমাদের সৃজনশীলতার সঙ্গে যুক্ত নয়। বাকি যেগুলো রয়েছে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ বা ফলাফল কি ছিল, এখানে অনেক ধরনের ফলাফল থাকতে পারে। এখানে যে কারণগুলো তুমি বলবে সেই কারণগুলো আমি অন্যভাবে বলতে পারি, পারি কি না? কারণ মূল জিনিসটা এক, কিন্তু বলার ভাষাটা আলাদা হবে। ঠিক আছে, এটা তাহলে ওপেন ইন্ডেড প্রশ্ন। তারপর 2 নাম্বার অতীতে ভারতীয় নারীদের মর্যাদা কি ছিল, এটাও কিন্তু ওপেন ইন্ডেড প্রশ্ন, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিংকে ডেভেলপ করবে। আবার অপশন নাম্বার এ বলছে মৌর্য রাজবংশের পতনের কারণ কি, এটাও কিন্তু আমাদের ওপেন ইন্ডেড প্রশ্ন। তাহলে এখানে অপশন এ, বি এবং সি তিনটেই কিন্তু সঠিক। তাহলে অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার 1, অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট, এ বি সি হচ্ছে কারেক্ট আমাদের। ক্লিয়ার হচ্ছে সবার? বলো, কারো বুঝতে প্রবলেম? প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। চলো নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেন বলছে ফিল্ড ভিজিট অ্যাজ এ পার্ট অফ জিওগ্রাফি ক্লাস বেস অন হুইচ প্রিন্সিপাল অফ দ্য টিচিং? ফিল্ড ভিজিট মানে ক্ষেত্র, মানে পরিদর্শন করা, বুঝতে পেরেছো? ফিল্ড ভিজিট পড়িয়েছি তোমাদের, দেখবে নোটস দেওয়া আছে। মানে ফিল্ড ভিজিট মানে জিওগ্রাফি ক্লাস বলতে পারি বা ইভিএস ক্লাসে ফিল্ড ভিজিট কোন নীতির ওপর নির্ভর করে করা হয়? বলছে প্রিন্সিপাল অফ অবজারভেশন, ফিল্ড ভিজিট করা হয় দর্শনের উপর ভিত্তি করে, মানে কোনো কিছু অবজার্ভ মানে পর্যবেক্ষণের উপর ভিত্তি করে। 2 নম্বর বলছে প্রিন্সিপাল অফ এক্সপেরিমেন্টাল লার্নিং, অর্থাৎ অভিজ্ঞতার উপর ভিত্তি করে। 3 নম্বর বলছে প্রিন্সিপাল অফ সিনথেসিস, কোনো কিছু সংশ্লেষণের মাধ্যমে। অপশন নাম্বার 4 প্রিন্সিপাল অফ রিইনফোর্সমেন্ট, এখানে উদ্দীপনার উপরে ভিত্তি করে। তাহলে আমরা যখন ফিল্ড ভিজিট করব অবশ্যই সেটা কিন্তু পর্যবেক্ষণ করব, অর্থাৎ অবজারভেশন। তাই সঠিক আনসার হবে কি অপশন নাম্বার এ। ক্লিয়ার? দেখো এখানে কি বলছে, ইট হেল্প টিচার টু ফোকাস অন সাম পার্টস অফ দ্য সিলেবাস। মানে ভালো করে প্রশ্নটাকে দেখো, তারপর আমি বোঝাচ্ছি। 5 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং গিভ বেস্ট এক্সপ্লেনেশন? তাহলে নিচের কোনটি সব থেকে ভালো এক্সপ্লেনেশন? এক্সপ্লেনেশন কথার অর্থ হচ্ছে ব্যাখ্যা। তাহলে নিচের কোনটি সব থেকে ভালোভাবে ব্যাখ্যা দিচ্ছে কিসের জন্য? ফর ডুইং প্রজেক্ট ওয়ার্ক, মানে শিক্ষার্থীদের প্রজেক্ট ওয়ার্কের জন্য কোনটি সব থেকে ভালো ব্যাখ্যা? প্রশ্ন বুঝতে পেরেছ? কি বলছে দেখো, ইট হেল্প টিচার, এটি শিক্ষকদেরকে সাহায্য করে টু ফোকাস অন সাম পার্ট অফ দ্য সিলেবাস অ্যাজ স্টুডেন্ট ক্যান কভার এ সার্টেন থিমস থ্রু প্রজেক্ট।
তাহলে এখানে কি বলছে, ইট হেল্প দ্য টিচার, এখানে শিক্ষকদেরকে সাহায্য করছে কি করতে, ফোকাস করতে, কিসের ওপরে, ওয়ান সাম পার্টস অফ দ্য সিলেবাস, আমাদের সিলেবাসের যে কিছু অংশের ওপরে ফোকাস করতে সাহায্য করছে। কারণ স্টুডেন্ট ক্যান কভার, কারণ শিক্ষার্থীরা কভার করবে কি, ওই সার্টেন থিম, ওই পার্টটা, ওই অংশটা থ্রু প্রজেক্ট, কিসের মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে। মানে হচ্ছে প্রজেক্ট ওয়ার্কের প্রধান কাজ বা লক্ষ্য কি, যে আমাদের যে সিলেবাস রয়েছে সিলেবাসের কোনো একটা পার্টিকুলার অংশের উপর ফোকাস করা, যাতে শিক্ষার্থীরা ভালোভাবে ওই অংশটাকে কভার করতে পারে। 2 নাম্বার, বি নাম্বার বলছে স্টুডেন্ট ডেভেলপ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং অ্যান্ড ওয়ার্কিং হ্যাবিটস, শিক্ষার্থীরা কি করতে পারে, যাতে স্বাধীনভাবে চিন্তা করতে পারে এবং তাদের কাজ করার অভ্যাস গড়ে ওঠে। অপশন নাম্বার সি বলছে ইট ডেভেলপ স্টুডেন্ট রিডিং স্কিল, ইট ডেভেলপ স্টুডেন্ট রিডিং স্কিল, এটি শিক্ষার্থীদের রিডিং স্কিলকে ডেভেলপ করে। তারপর ডি নাম্বার বলছে ইট গিভস ফ্রিডম টু স্টুডেন্ট টু কনস্ট্রাক্ট দেয়ার ওন আর্গুমেন্টস, অর্থাৎ এই যে প্রজেক্ট মেথড শিক্ষার্থীদেরকে কি করছে বলতো, এখানে শিক্ষার্থীদেরকে নিজস্ব জ্ঞান চিন্তা ভাবনা গড়ে তুলতে সাহায্য করছে। তাহলে কি হবে আনসার, প্রত্যেক আনসার করো। দেখো ডি তো হবে, ডি কিন্তু হবে, কারণ এটা শিক্ষার্থীদেরকে ওন ল্যাঙ্গুয়েজ, নিজের চিন্তা ভাবনা গড়ে তুলতে সাহায্য করছে। ডি তো কারেক্ট, তাহলে এখানে ডি নেই, মানে এটা ভুল, এখানে ডি নাই, ভুল। তাহলে বি সি ডি, দেখো বি সি ডি আর এডি, আমরা এই দুটো আনসার হতে পারে, ঠিক আছে। এবার দেখবো আমরা, দেখো সি, ইট ডেভেলপ স্টুডেন্ট রিডিং স্কিল, এখানে শিক্ষার্থীর রিডিং স্কিলকে বাড়াচ্ছে, অবশ্যই প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে রিডিং স্কিল বাড়ায়। 2 নম্বর বলছে স্টুডেন্ট ডেভেলপ ইন্ডিপেন্ডেন্ট, শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারে, এটাও কারেক্ট। কিন্তু এখানে প্রজেক্ট ওয়ার্কের বা প্রজেক্ট মেথডের মূল লক্ষ্য এটা নয় যে শিক্ষার্থীদের যে সিলেবাস আছে সিলেবাসকে কভার করা বা শেষ করা, এটা কিন্তু নয়। তাই বি সি ডি হবে এখানে কারেক্ট আনসার, কি হবে, বি সি ডি, অপশন নাম্বার 4। ক্লিয়ার সবার, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো, পরের কোশ্চেন 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে সামটাইমস ইট মুভ অ্যাওয়ে ফ্রম ইটস অরবিট, মানে সামটাইমস মানে কি বলতো, সাম টাইম, ভালো করে বোঝো, এখানে জিনিসটা ভালো করে বুঝবে, এই যে বানানটা এস ও এম ই, সাম, টি আই এম ই, টাইম, এটার মানে হচ্ছে সামটাইম মানে হচ্ছে কিছু সময়, কি বললাম, কিছু সময়, ঠিক আছে। আবার দেখো এস ও এম ই, সাম, টি আই এম ই এস, সামটাইমস, এই সামটাইমস কথাটি অর্থ হচ্ছে মাঝে মাঝে, কি বললাম, মাঝে মাঝে, বোঝা গেল। বলছে সামটাইমস ইট মুভ, মানে মাঝে মাঝে এটি মুভস করে, মুভ অ্যাওয়ে, মুভ অ্যাওয়ে মানে দূরে চলে যায়, ফ্রম ইটস অরবিট, তার যে কক্ষপথ আছে সে কক্ষপথ থেকে সে কিন্তু বাইরে চলে যায়। দিস আন্ডারলাইন ওয়ার্ড, এই আন্ডারলাইন ওয়ার্ডটাকে কি বলা হয়, ভার্ব, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এটা টাইম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, তাহলে কি হবে বলো, অবভিয়াসলি এখানে সঠিক আনসার অপশন নাম্বার 3, অ্যাডভার্ব। তাহলে সামটাইমস কথাটা কি হবে, সামটাইমস কথাটা হবে অ্যাডভার্ব। বোঝা গেল, ক্লিয়ার সবার? 7 নাম্বারটা, 7 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অফ ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 ওয়ান ল্যাঙ্গুয়েজ এডুকেশন, বলছে ভাষার শিক্ষণে অর্থাৎ ভাষার ক্লাসে ন্যাশনাল এডুকেশন পলিসি কোনটা সম্পর্কে সত্য, নিচের কোনটি ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে সত্য। অপশন নাম্বার এ, ওয়াল চিলড্রেন লার্ন থ্রু ইংলিশ মিডিয়াম, প্রত্যেকটা শিক্ষার্থী তাদের যে শেখার যে মাধ্যম সেটা হচ্ছে ইংলিশ, এটা অবশ্যই ভুল। 2 নম্বর বলছে মাদার টাং বা হোম ল্যাঙ্গুয়েজ অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাজ লং অ্যাজ পসিবল, মানে এখানে বলা হয়েছে যখন আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষা দেব যতটা পারবো আমরা তাদেরকে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর বলছে মাদার টাং বা হোম ল্যাঙ্গুয়েজ অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন টিল দ্য এন্ড অফ দ্য স্কুলিং, স্কুল শেষ না হওয়া পর্যন্ত আমরা শিক্ষার্থীদেরকে কি করব, তাদের মাদার টাং বা মাতৃভাষায় শিক্ষা দেবো, এটাও ভুল, এটা কিন্তু ন্যাশনাল এডুকেশনে বলা হয়নি। বলা হয়েছে স্টেট মেজরিটি ল্যাঙ্গুয়েজ,
আমাদের রাজ্যের যে মেজরিটি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ভাষাতে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেব, এটা বলছে। তাহলে এখানে সঠিক আনসার নয়, এখানে সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার 2। কি বলা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে, যে শিশুদেরকে অন্তত কমপক্ষে অ্যাটলিস্ট মানে কি, অ্যাটলিস্ট মানে কমপক্ষে, অ্যাটলিস্ট তাদেরকে কি করতে হবে, অ্যাটলিস্ট তাদেরকে ক্লাস ক্লাস কিন্তু 5, অ্যাটলিস্ট ক্লাস 5 পর্যন্ত তাদেরকে মাতৃভাষায় শিক্ষা দেওয়া কম্পালসারি, মানে বাধ্যতামূলক। কি বললাম, ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা হয়েছে অ্যাটলিস্ট ক্লাস 5 পর্যন্ত শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া কম্পালসারি, মনে থাকবে। কিন্তু যদি তুমি দেখো যে ক্লাস 8 পর্যন্ত দেওয়া হচ্ছে, যদি মাতৃভাষা শিক্ষা দাও সেটা কিন্তু আরো ভালো, ঠিক আছে। একটা কম্পালসারিতে থাকে যে অন্তত তোমাকে 5 পর্যন্ত দিতে হবে, কিন্তু ক্লাস 8 পর্যন্ত যদি মাতৃভাষায় পড়ানো যায় সেটা কিন্তু বেস্ট। কি বললাম, সেটা বেস্ট। আর ক্লাস 5 পর্যন্ত কিন্তু বাধ্যতামূলক। তাই যতটা পারবো, যতটা বেশি সম্ভব আমরা মাতৃভাষায় শিক্ষা দেবো। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো 8 নাম্বার কোশ্চেন। 8-এর প্রশ্নটা আগে পড়ে নাও, তারপর আনসার করবে, ঠিক আছে। আগে প্রশ্নটা পড়ে নাও। বলছে হোয়াট ইজ দ্য ফলোয়িং পলিসি অফ মাল্টিলিঙ্গুয়ালিজম নোন অ্যাজ। এখানে বলছে যে বহু ভাষার এটা কোন নীতি। এখানে প্রশ্ন বলছে এটা বহু ভাষার কোন নীতির মধ্যে পড়ে, এটা বহু ভাষার কোন নীতির মধ্যে পড়ে। দেখো বলছে while children begin their schooling in their mother tongue and move on to add many more languages by the time they complete their schooling। এখানে বলছে যে শিশুরা বা ছাত্রছাত্রীরা যখন স্কুলে ভর্তি হয় তারা তাদের মাতৃভাষা নিয়েই ভর্তি হয়, তারা মাতৃভাষা শেখে। কিন্তু যখন ধীরে 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 পড়তে পড়তে স্কুল লাইফ তারা শেষ করে, তখন কিন্তু তারা অনেক ভাষা শিখে ফেলে। এটাকে কি বলা হয়, বলছে মাদার টাং বেস মাল্টিলিঙ্গুয়ালিজম, মানে মাতৃভাষার উপর ভিত্তি করে আমরা বহু ভাষা শিখব। 2 নম্বর বলছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, মানে ত্রিভাষা সূত্র। অপশন নাম্বার 3 বলছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ টিচিং ইন এডুকেশন, মানে আমাদের শিক্ষা ব্যবস্থায় মাল্টিপল ল্যাঙ্গুয়েজকে শেখা। অপশন নাম্বার 4 বলছে ইমার্সন অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং। ইমার্সন অ্যাপ্রোচ মানে আমাদের যেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই টার্গেট ল্যাঙ্গুয়েজে শিক্ষা নেওয়া। আমাদের যেমন ইংলিশ হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ, সেখানে টার্গেট ল্যাঙ্গুয়েজে শিক্ষা নেওয়া। তাহলে কি হবে আনসার বলো, এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার, একদম কারেক্ট, অপশন নাম্বার এ। কারণ মাতৃভাষার উপর ভিত্তি করে আমরা কিছু শিখছি। দেখো বাচ্চারা যখন স্কুলে ভর্তি হলো সে কিন্তু মাতৃভাষা নিয়ে ভর্তি হয়েছে, তারপর ধীরে 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 কিন্তু সে অনেক ভাষা শিখে ফেলেছে। এটাকে আমরা বলবো মাদার টাং বেস মাল্টিলিঙ্গুয়ালিজম। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। নিচের কোনটি ভাষা সম্পর্কে সঠিক নয়। কি বলা হয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অফ ল্যাঙ্গুয়েজ, নিচের কোনটি ভাষা সম্পর্কে সঠিক নয়। অপশন এ ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস আইডেন্টিটি, মানে ভাষা কি করে একজন ব্যক্তির বা একজন মানুষের বা একজন স্টুডেন্টের তার যে আইডেন্টিটি, তার যে পরিচয় সেটা কিন্তু প্রকাশ করে। দেখো আমার কথা বলার ধরন আমাকে দেখিয়ে দেবে যে আমার পার্সোনালিটি কি, আমার ব্যক্তিত্ব কি, আমার মধ্যে কি কোয়ালিটি আছে, সেটা কিন্তু আমার কথা বলার ধরন বুঝিয়ে দেবে। একদম কারেক্ট। অপশন নাম্বার 2 বলছে ল্যাঙ্গুয়েজ ইজ রিপোজিটরি অফ হিস্টোরি। আর অপশন নাম্বার 3 বলছে দেখো ল্যাঙ্গুয়েজ কন্ট্রিবিউট টু দ্য সাম অফ হিউম্যান নলেজ, মানে ল্যাঙ্গুয়েজ কন্ট্রিবিউট, ল্যাঙ্গুয়েজের যে অবদান সেটা মানুষের যে নলেজ সেটার মাধ্যমে প্রকাশ পায়। অপশন নাম্বার 4 এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ স্ক্রিপ্ট। বলো প্রত্যেক আনসার করো। আনসার করো। তাহলে এখানে দেখো বুঝতে পারোনি, এটা 2 নাম্বারটা বুঝতে পারোনি। 2 নাম্বারটা বলছে ল্যাঙ্গুয়েজ ইজ রিপোজিটরি অফ হিস্টোরি। রিপোজিটরিকে বাংলায় বলছে ভান্ডার। কি বলছে, ভান্ডার।
ঠিক আছে, তাহলে ভাষা হচ্ছে ইতিহাসের ভান্ডার, একদম কারেক্ট। কারণ আমরা ইতিহাস সম্পর্কে জানতে গেলে কি থেকে জানবো গো? ভাষা থেকে জানবো। ভাষায় যদি না থাকে তাহলে ইতিহাসকে জানতে পারবো না। তাহলে এখানে অপশন নাম্বার এও কারেক্ট, বিও কারেক্ট, সিও কারেক্ট, কিন্তু ডিটা কারেক্ট নয়। কারণ প্রত্যেকটা ভাষার কিন্তু লিখিত লিপি নাই। আমরা ইতিহাসে জানি যে হরপ্পা সভ্যতা যে ভাষা তার কিন্তু কোনো স্ক্রিপ্ট নেই, লিখিত স্ক্রিপ্ট নেই। অনেক ভাষা রয়েছে যার কিন্তু লিখিত স্ক্রিপ্ট নেই। বোঝা গেল? তো অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। মানে প্রত্যেকটা ভাষার যে স্ক্রিপ্ট থাকবে এটা কিন্তু ভুল। বোঝা গেল? চলো 10 নম্বরটা। 10 নম্বর বলছে মারাঠি ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন মুম্বাই। বলছে মারাঠি ভাষাতে কথা বলা হয় কোথায়? মুম্বাই। মারাঠি ভাষাতে কথা বলা হয় মুম্বাইয়ে। ইজ স্লাইটলি ডিফারেন্ট ফ্রম মারাঠি স্পোকেন ইন ইস্টার্ন পার্ট অফ মহারাষ্ট্র। অর্থাৎ মহারাষ্ট্রের যে পূর্ব অঞ্চল রয়েছে সেখানকার মারাঠি ভাষা আর তোমার কি বলছে মুম্বাইয়ের মারাঠি ভাষা একটু হলেও আলাদা, একটু হলেও আলাদা। ইভেন দো দে আর মিউচুয়ালি ইন্টেলিজেবল, তারা একই জিনিস। হোয়াট আর দিস টু ভ্যারাইটি অফ দ্য মারাঠি? এই যে মারাঠি ভাষার পার্থক্য কি? যেমন আমি তোমাকে একটা বাংলায় বলি, যেমন দেখো আমার বাড়ি মুর্শিদাবাদ, আমার বাংলা ভাষার মধ্যে একটা আলাদা টান আছে। তোমার বাড়ি কুচবিহার, তোমার কিন্তু দেখো তুমি বাংলা ভাষায় কথা বলো, তাহলে তোমার বাংলা ভাষার মধ্যে কিন্তু একটা আলাদা টান আছে। এটা কেন বা এটা কি বলা হয়? অপশন নাম্বার এ বলছে ডাইলেক্ট। ডাইলেক্ট মানে কি বলতো? ডাইলেক্ট মানে হচ্ছে উপভাষা বা আঞ্চলিক ভাষা। ডাইলেক্ট কথার অর্থ হচ্ছে আঞ্চলিক ভাষা। তাহলে মারাঠি ভাষার হচ্ছে এটা একটা আঞ্চলিক ভাষার জন্য হয়। 2 নম্বর হচ্ছে দে আর টু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, সেটা দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ। দে আর হচ্ছে কি ডাইগ্লোসিয়া। ডাইগ্লোসিয়া জিনিসটাকে আমি পরে বুঝিয়ে দিচ্ছি। আর দে আর সোশ্যাল ডাইলেক্ট, এটা হচ্ছে সামাজিক বৈষম্যতা বা সামাজিক উপভাষা। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার এ। তাহলে একটা ভাষা কিন্তু আমরা সিচুয়েশন অনুযায়ী এক জায়গায় একরকম অন্য জায়গায় আর একরকম, সেটাকে আমরা কি বলবো? ভাষার কিন্তু উপভাষা। বোঝা গেল? দেখো কি হচ্ছে ডিগ্লোসিয়া জিনিসটা কি? ডিগ্লোসিয়া হচ্ছে এ সিচুয়েশন। ডিগ্লোসিয়া হচ্ছে একটা সিচুয়েশন ইন হুইচ টু ল্যাঙ্গুয়েজ, যেখানে দুটো ভাষা বা অথবা টু ভ্যারাইটি অফ সেম ল্যাঙ্গুয়েজ, মানে একই ভাষার দুটো ভ্যারাইটি, একই ভাষার দুটো ভ্যারাইটি আর ইউজ আন্ডার ডিফারেন্ট কন্ডিশন। কি কোথায় ব্যবহার করে? দুটো আন্ডার মানে দুটো আলাদা আলাদা কন্ডিশনে ব্যবহার করা হয় উইদিন এ সেম কমিউনিটি, মানে একই জায়গায় একই জায়গাতে সিচুয়েশন অনুযায়ী কিন্তু দুই রকম ভাবে কথা বলছে, এটাকে আমরা কি বলবো? ডিগ্লোসিয়া। যেমন দেখো, যেমন ধরো আমি একটা অফিসে আছি, অফিসের বসের সঙ্গে যখন কথা বলছি, ভালো করে শোনো, আমি ধরো কোনো কোম্পানিতে অফিসে চাকরি করি, অফিসের বস যখন আমাকে ডাকলো, আমি অফিসের বসের সঙ্গে যখন কথা বলছি আমি কথাগুলো বলছি ইংলিশে, কিন্তু যখন আমি কলিগের সঙ্গে কথা বলছি তখন আমি আমার মাতৃভাষা বাংলায় কথা বলছি। কারণ একই জায়গায় একই প্লেস একই সিচুয়েশন, কিন্তু কন্ডিশন অনুযায়ী আমি কি করছি? দুটো ভাষাতে কথা বলছি বা একই ভাষাতে আমি দুই রকম ভাবে কথা বলছি। আমি যেমন বাড়িতে কথা বলি বাংলাতে সেই ভাষা, আর যখন আমি স্যারের সঙ্গে কথা বলবো সেই ভাষা কি এক? একদম এক নয়। সেটাকে আমরা কি বলবো? ডিগ্লোসিয়া। অর্থাৎ মানে এক সেম সিচুয়েশন মানে সেম কমিউনিটিতে যখন আমি কথা বলবো সেটাকে বলছে ডিগ্লোসিয়া। এখানে কমিউনিটি কিন্তু চেঞ্জ হবে না, একই জায়গাতে দুটো ভাষা। কিন্তু আগে কি পড়লাম? একটা পড়লাম কি মানে মহারাষ্ট্র লোকেশন, আর একটা পড়লাম কোথায়? ইস্টার্ন পার্ট অফ দ্য মহারাষ্ট্র। দুটো লোকেশন, দুটো লোকেশন, সেই জন্য এটা হলো উপভাষা। যখন আমরা একটা লোকেশনে দুটো ভাষা ব্যবহার করব সেটাকে বলবো আমরা ডিগ্লোসিয়া। বুঝতে পারছো? ক্লিয়ার? প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। চলো নেক্সট 11 নম্বর। 11 নম্বর দেখো বলছে রিডিং ইজ। রিডিং কি? রিডিং কি? ডিকোডিং অফ দ্য টেক্সট। আমরা যে
কোডটাকে, একটা জিনিস ভালো করে বোঝো। তাহলে রিডিংটা কি? রিডিং হচ্ছে ডিকোডিং অফ দ্য টেক্সট, মিনিং মেকিং, তারপর বলছে কি প্রোনাউন্সিং দ্য ওয়ার্ডস, হ্যাভিং আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ডস। দেখো এখানে বলছে ডিকোডিং আর একটা ইনকোডিং। ভালো করে দেখো, রাইটিং কে কি বলা হয়? রাইটিং কে বলা হয় ইনকোডিং, আর রিডিং কে অবশ্যই ডিকোডিং বলা হয়। রিডিং কে অবশ্যই ডিকোডিং বলা হয়, এখানে ভুলের কিছু নেই। কিন্তু এখানে যেটা এর থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিনিং মেকিং। তাহলে আমরা কোন একটা টপিক, কোন একটা বিষয় ধরে পড়লাম, যেমন ধরো আমি একটা কথা বলি, বলছি হ্যাভিং আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ার্ডস ইউনিট। আমি যেটা পড়লাম, এই পড়াটাকে কি বলছে? পড়াটাকে বলছে ডিকোডিং করা, মানে লিখিত রূপকে ধ্বনির মাধ্যমে উচ্চারণ করা। ডিকোডিং কথার অর্থ হচ্ছে লিখিত রূপকে ধ্বনির মাধ্যমে উচ্চারণ করা, এটা তো রিডিং। কিন্তু 2 নম্বর বলছে মিনিং মেকিং, অর্থাৎ কোন একটা জিনিসকে পড়ে তার মিনিং কি সেটাকে বোঝা, সেটা কি তো আমরা বলবো রিডিং। আমি পড়ে গেলাম, আমি কিছু বুঝতেই পারলাম না, সেটা কি আমরা রিডিং বলবো? একদম বলবো না। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 2, মিনিং মেকিং। তাহলে রিডিংটা কি? রিডিংটা হচ্ছে মিনিং মেকিং। যদি 2 নাম্বার না থাকতো তাহলে অবশ্যই আমরা 1 নম্বরে করতাম। বোঝা গেল? 12 number question. The learners undergo different stage of writing during writing assignment. It is known as. ধরো কোনো একটা অ্যাসাইনমেন্ট লিখছে, শিক্ষার্থীরা কোনো একটা অ্যাসাইনমেন্ট লিখছে, তো অ্যাসাইনমেন্ট লেখার সময় সে কিন্তু লেখার যে ধাপগুলো রয়েছে সে ধাপগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। এটাকে কি বলা হয়? এক্সপোজিটরি রাইটিং, প্রোডাক্ট অ্যাপ্রোচ রাইটিং, প্রসেস অ্যাপ্রোচ রাইটিং, আর ফরমেটিভ অ্যাপ্রোচ রাইটিং। লিখে আমাদের সঠিক আনসার কি হবে? এটা প্রসেস। কারণ যখন শিক্ষার্থীরা কোনো একটা জিনিস লিখছে, একটা স্টেজ, একটা প্রসেস, সেই প্রসেসের মধ্যে যাচ্ছে, সেটাকে কি বলছে? প্রসেস অফ রাইটিং। মনে পড়ছে যখন তোমাদের রাইটিং ক্লাস করিয়েছিলাম? দেখো, ভেবে দেখো, ভালো করে ভাবো, যে বলেছিলাম না ব্রেন স্টর্মিং, এডিটিং, রিভাইসিং, পাবলিশিং, মনে পড়ছে? দেখো ভালো করে, সেইগুলোকে আমরা কি বলবো? প্রসেস অ্যাপ্রোচ অফ রাইটিং। বোঝা গেল? আর এখানে বাকিটা লেখাই আছে যে এক্সপোজিটরি রাইটিংটা কি, দেখো বলছে রাইটিং ইজ এ টাইপ অফ রাইটিং হুজ পারপাস ইজ টু ইনফর্ম, এক্সপ্লেন, ডিসক্রাইব, ডিফাইন, এগুলো মানে একজন লেখকের যে মানে বক্তব্য। এক্সপোজিটরি কথার অর্থ কি? এক্সপোজিটরি কথার অর্থ হচ্ছে লেখকের বক্তব্য বা লেখকের ইনফরমেশন, লেখকের ব্যাখ্যা, সেগুলোকে তুলে ধরা, এটাকে বলছে এক্সপোজিটরি রাইটিং। আর বলছে প্রোডাক্ট রাইটিংটা কি? প্রোডাক্ট অ্যাপ্রোচ ইজ এ রাইটিং অ্যাপ্রোচ দ্যাট ফোকাস অন দ্য ফাইনাল প্রোডাক্ট। অর্থাৎ কোনো একটা জিনিস লিখেছে একদম কমপ্লিট, আমার লেখা এটা কমপ্লিট, সে যে লেখা কমপ্লিট তারপর আমি পড়ছি, সেই জিনিসটাকে আমরা কি বলবো? প্রোডাক্ট রাইটিং। অর্থাৎ প্রোডাক্ট কথার অর্থ হচ্ছে ফলাফল, মানে পুরো কিছু সবকিছু কমপ্লিট, জাস্ট আমি গিয়ে খাবো। ধরো আমার মা রান্না করছে, যে রান্না করছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রসেস অফ কুকিং। কিন্তু রান্না বান্না কমপ্লিট, আমাকে খাওয়ার জন্য ডাকলো, এটাকে আমরা কি বলবো? প্রোডাক্ট অফ কুকিং। বুঝতে পেরেছো? পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমি গিয়ে পড়ছি বা লিখছি, সেটাকে বলছে প্রোডাক্ট। তেরো নম্বরটা, চলো 13 নম্বরটা কি বলছে দেখো, বলছে ফ্যামিলিয়ারাইজিং দ্য লার্নার্স, মানে শিক্ষার্থীদের পরিচিত হয় উইথ দ্য গ্রামাটিক্যাল আইটেম ইন দ্য ন্যাচারাল টেক্সট। ভালো করে দেখো, ন্যাচারাল পেয়েছো? আমি যখন তোমাদেরকে রোল অফ গ্রামার পড়িয়েছিলাম, মনে পড়ছে? রোল অফ গ্রামার পড়িয়েছিলাম, তখন বলেছিলাম যে গ্রামার যখন আমরা ন্যাচারাল ওয়েতে শেখাবো, প্র্যাকটিসের মাধ্যমে শেখাবো, এগুলোর মাধ্যমে আমরা গ্রামার যে রুল সেগুলো সম্পর্কে জানাবো, এটাকে আমরা কি বলবো? প্রসিডিউরাল গ্রামার, ডিক্লারেটিভ গ্রামার, ইনফর্মাল গ্রামার, আর একটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? প্রসিডিউরাল গ্রামার। অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন নাম্বার 1। চলো নেক্সট দেখো, 4 নাম্বার, সরি, চলো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে ফ্যামিলিয়ারাইজিং দ্য মানে লার্নার উইথ দ্য গ্রামাটিক্যাল আইটেম ন্যাচারাল ট্রেক্স থ্রু প্র্যাকটিস মেক, এরা
ও আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা রিপিট হয়েছে, ঠিক আছে, প্রশ্নটা রিপিট হয়েছে। চলো 15 নাম্বারটা। 15 নম্বর প্রশ্নে বলছে দ্য মেজর পারপোজ অফ টিচিং অফ পোয়েট্রি। দ্য মেজর পারপোজ অফ টিচিং অফ পোয়েট্রি, মানে পোয়েট্রি টিচিং এর প্রধান লক্ষ্য কি? বলছে দ্য মেজর পারপোজ অফ টিচিং অফ পোয়েট্রি, মানে কবিতা পাঠের কি প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে? বলছে টিচিং মোরাল, টিচিং ল্যাঙ্গুয়েজ আইটেম, টিচিং অফ দ্য সেন্টেন্স কনস্ট্রাকশন, আর অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড এনজয়মেন্ট। তাহলে আমরা যে বাচ্চাদেরকে বিভিন্ন পোয়েট্রি বা কবিতা শেখাই তার লক্ষ্য কি? মোরাল। কোনো মোরাল মানে নৈতিকতা শেখানোর জন্য। 2 নম্বর বলছে টিচিং ল্যাঙ্গুয়েজ আইটেম, ভাষার যে ভাষা শিখানোর আইটেমগুলো শেখানোর জন্য, মানে গ্রামার, ভোকাবুলারি, এগুলো শেখানোর জন্য। 3 নম্বর বলছে টিচিং অফ সেন্টেন্স কনস্ট্রাকশন, সঠিকভাবে বাক্য গঠন করার জন্য। 4 নম্বর বলছে শিক্ষার্থীরা যাতে আনন্দ করতে পারে, এনজয়মেন্ট করতে পারে তার জন্য। তাহলে আমরা জানি কবিতার মাধ্যমে, ছড়ার মাধ্যমে শিক্ষার্থীরা অনেক বেশি আনন্দ পায়। তো এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 4। ক্লিয়ার? অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। ওকে, তো এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে তোমাদেরকে আরো বেশি অনেক প্রশ্ন রয়েছে, এগুলো আলোচনা করব নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো এটা আমি আপলোড করে দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও। আমি নেক্সট ক্লাসে আর তোমাদেরকে এটা করে আমি ওটাও আপলোড করে দিচ্ছি। ওকে, চলো। প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ, ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে।